অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে একাদশ শ্রেণীর ছাত্রদের সাথে আজকের অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করছি। একাদশ শ্রেণীর ছাত্ররা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো এবং যার যার অবস্থান থেকে তোমরা সচেতন হচ্ছ। বাসায় বসে এই করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং সবার সাথে সহমর্মিতার সাথে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে সব নিয়মকানুন পালন করছো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজ আমি যে বিষয়টা নিয়ে পড়াবো, তোমরা জানো যে আমি তোমাদের পল্লবী বারুই ম্যাডাম পড়াই হচ্ছে একাদশ শ্রেণীর সাথে পৌরনীতি এবং সুশাসন বিষয়টা। বিষয় কোড হচ্ছে 269 অর্থাৎ 269। এর আগে তোমাদের সাথে আমার আরো 2-3টা ক্লাস হয়ে গিয়েছে। তো আজ আমি প্রথম অধ্যায়ের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। তোমরা জানো যে এর আগে আমি এই যে পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার কি সম্পর্ক সেই বিষয়গুলো তোমাদের পড়িয়েছি। সেখানে আমি পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক পড়িয়েছি, তারপর পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক পড়িয়েছি। আর আজকে পড়াবো পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। এরপরে অনেক আরো বিষয়ের সাথে সম্পর্ক থাকলেও সেগুলো আমি অন্য সময় পড়াবো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ একই বিষয় আমি জানি এক নাগারে শুনতে পড়তে কারোই ভালো লাগে না। তাই আমার মনে হয় যে এর পরবর্তী ক্লাসটা এর থেকে বের হয়ে নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরা উচিত। তাহলে তোমাদেরও আগ্রহ বাড়বে আর আমারও ভালো লাগবে। আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা সেটুকু নিশ্চয়ই ধারণ করছো, দেখছো এবং সেভাবে এই পৌরনীতি ও সুশাসন বিষয়টা চর্চা করছো। তো আজকে আমি দেখব যে এখন পৌরনীতি, সুশাসন ও অর্থনীতির সম্পর্কটা, এটার মূল আলোচনা আসলে কি। পৌরনীতি ও সুশাসন নাগরিকের আচার আচরণ নিয়ে আলোচনা করে। অন্যদিকে আমরা জানি যে অর্থনীতি নাগরিকের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে। মূলত অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসন সকলেরই মূল কাজ হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। আর নাগরিকের কল্যাণ কিভাবে সর্বকল্যাণ নিশ্চিত করা যায় এটাই মূলত কিন্তু পৌরনীতি এবং সুশাসনের এবং অর্থনীতি তিনটারই কিন্তু মূল হচ্ছে তাদের যে চিন্তাধারা এবং তাদের যে ইচ্ছা, যে তারা যে পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির আসল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা। পৌরনীতি ও সুশাসন মানুষকে নাগরিক অধিকার, কর্তব্য এবং রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। কিন্তু একজন মানুষ শুধু পৌরনীতির জ্ঞান অর্জন করলেই কিন্তু সে সুনাগরিক হতে পারে না, বরং তাকে তখন অর্থনীতির জ্ঞানও কিন্তু আয়ত্ত করতে হয়। আর অফুরন্ত অভাব তার মধ্যে আমাদের সম্পদ সীমিত, তাই এই অফুরন্ত অভাবকে সীমিত আমাদের যে সামর্থ্য সেটা দিয়ে কিভাবে জীবনকে সুখী করা যায় সেই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো না। আর সুশাসন কি করে? নাগরিকের জীবন ও জীবিকার সুবন্দোবস্ত করে। সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে একটা দেশের পৌরনীতি, অর্থনীতির জনগণের কল্যাণ সাধন মূল উদ্দেশ্য থাকলেও সুশাসন যদি না থাকে তাহলে তার দ্বারা সকল মানুষের কল্যাণ সাধন নিশ্চিত করা যাবে না।
তাই আমরা দেখি যে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, একে অপরের পরিপূরক এবং একে অপরের সাথে নির্ভরশীল। এখন যদি আমরা দেখি যে সম্পর্কের সাথে এর পার্থক্য আছে কি, সাদৃশ্য আছে কি, তাহলে এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এর পার্থক্যের চেয়ে মিল বা সাদৃশ্যই কিন্তু এই বিষয়গুলোর মধ্যে বেশি। অর্থাৎ পরিণীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বেশি মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, পার্থক্য রয়েছে খুব কম। এখন আমরা যদি দেখি যে সাদৃশ্য বা মিল এর মধ্যে কি কি আছে, মিল বা সাদৃশ্য, মিল বা সাদৃশ্য। এখানে প্রথমে আমরা দেখব যে অভিন্ন লক্ষ্য, এরপরে দেখব যে অভিন্ন আলোচ্য সূচি এদের, এবং এরপরে দেখব যে পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ অভিন্ন লক্ষ্য, অভিন্ন লক্ষ্য, অভিন্ন, অভিন্ন মানে কি, ভিন্ন নয়, অভিন্ন আলোচ্য সূচি, আলোচ্য সূচি। এরপর হচ্ছে দেখো পারস্পরিক, পারস্পরিক নির্ভরশীলতা, নির্ভরশীলতা। অভিন্ন লক্ষ্য অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য অনেকটা একই। কি বলেছি, লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন নিশ্চিত করা। কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায় এবং সুনাগরিক হওয়া যায়, নাগরিকের অধিকার ও কর্তব্য কি কি প্রভৃতি বিষয় কিন্তু পৌরনীতি এবং সুশাসনের আলোচনার বিষয়বস্তু। অন্যদিকে আমি যা বলেছি যে অসীম অভাবের মাঝে আমাদের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যাবে, সেটা হচ্ছে শিক্ষা প্রদান করে, সেই শিক্ষা প্রদান করে অর্থনীতি। তাই দেখা যায় যে লক্ষ্য মূলত তাদের একই, জনগণের কল্যাণ সাধন। এরপর যদি দেখি অভিন্ন আলোচ্য সূচি, অর্থাৎ পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির আলোচ্য সূচিতে কতগুলো অভিন্ন বিষয় আছে। যেমন হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক সমস্যার যেমন একটা অর্থনৈতিক দিক থাকে, তেমনি প্রত্যেকটি অর্থনৈতিক সমস্যার কিন্তু রাজনৈতিক দিকও থাকে। রাজনীতিবিদদের যেমন অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হয়, তেমনি আবার অর্থনীতিবিদদেরও কিন্তু পৌরনীতি সুশাসন সম্পর্কে জানতে হয়। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অধিকারী হতে হয়। সম্পদ, সম্পদের বন্টন, উৎপাদন বন্টন ব্যবস্থা, সমবায়, বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা, জনসংখ্যা পরিস্থিতি, জনসংখ্যার যে বিস্ফোরণ তার সমাধান প্রভৃতি বিষয়েই কিন্তু পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি সমান গুরুত্ব সহকারে এই বিষয়গুলো আলোচনা করে থাকে। একই বিষয় কিন্তু এই পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এরপর হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। আধুনিক রাষ্ট্রের অধিকাংশ কার্যাবলী কিন্তু অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। বলা হয় যে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তোমরাই দেখো বর্তমান সময়ে বলো, সব সময় যাদের অর্থ আছে তারাই কিন্তু রাজনৈতিক ক্ষমতা ভোগ করে। অন্যদিকে আমরা বলতে পারি যে রাজনৈতিক ক্ষমতা যাদের আছে তাদের অর্থ আছে। অর্থাৎ দুইটাই কিন্তু অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তাই আমরা বলবো যে একে অপরের উপর তারা নির্ভরশীল বা এটা, এবং পরস্পরের উপর প্রভাব ফেলে। যেহেতু একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি এবং রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান, তাই দেখা যায় একে অপরের উপর প্রভাব বিস্তারও করে। পৌরনীতি
ও সুশাসন ও অর্থনীতি কিভাবে করে? যারা রাষ্ট্র পরিচালনা করে তারা রাজনৈতিক কার্যাবলীর পাশাপাশি অর্থনৈতিক কার্যাবলীও কিন্তু পরিচালনা করে থাকে। এজন্য তাদের অর্থনীতির জ্ঞান থাকা প্রয়োজন, অর্থাৎ যার যে রাষ্ট্রনীতি পরিচালনা করবে তার অর্থনীতির জ্ঞানও থাকতে হবে। অন্যদিকে অর্থনীতিবিদদেরও রাজনৈতিক জ্ঞান থাকতে হবে, কারণ সেই অর্থনীতিবিদদের বুঝতে হবে যে তারা যে দেশের জন্য অর্থনৈতিক পরিকল্পনা করে সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন। যে কোনো একটা অর্থনৈতিক পরিকল্পনা করলেই কিন্তু সেটা বাস্তবায়ন সম্ভব নয়। সেই রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের নাগরিক সম্পর্কে, রাষ্ট্রের ক্ষমতা সম্পর্কেও কিন্তু অর্থনীতিবিদদের জ্ঞান থাকতে হবে। আর এই জন্যই বলা হয় যে পরস্পরের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ পরস্পরের উপর প্রভাব বিস্তার। এরপরে আমরা দেখব যে জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়েই কিন্তু প্রয়োজন, অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ই প্রয়োজন। জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উপযোগী, রাষ্ট্রের জন্য উপযোগী, অর্থাৎ পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি সকল রাষ্ট্রেরই যেমন আমরা দেখছি যে লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ, তাই আমরা বলবো যে উভয়েই অর্থনৈতিক কার্যগুলির অনেক দিকেই দেখা যায় বর্তমানে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, এবং কল্যাণমূলক রাষ্ট্রে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয় শাস্ত্র পাঠ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়ে পারে। তাই আমরা দেখি যে জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয় পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি সবই সমানভাবে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পরস্পরের পরিপূরক। পরস্পরের পরিপূরক, এই যে এই পয়েন্টসটা যদি এরকম তোমাদের উদ্দীপক হয় যে পৌরনীতি এবং সুশাসন এবং অর্থনীতি সম্পর্ক তারা একে অপরের পরিপূরক, এই উদ্দীপকটি ব্যাখ্যা করো। এটা তোমাদের 3 মার্কসের জন্য কোনো কোশ্চেন হতে পারে বা 4 মার্কসের জন্য কোনো কোশ্চেন হতে পারে, যে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি এরা হচ্ছে একে অপরের পরিপূরক, উক্তিটি ব্যাখ্যা করো। এই যে যখন এরকম কোনো উদ্দীপকে কোশ্চেন থাকবে তখনই কিন্তু এই বিষয়গুলো তুলে ধরতে হবে। তখন সেখানে সংক্ষেপে যে আলোচ্য সূচিগত ক্ষেত্রে দেখা যায় লক্ষ্য, নির্ভরশীলতা, সকল পয়েন্টসগুলো কিন্তু তখন তোমাকে এইটা আলোচনা করতে হবে। এইটাই হচ্ছে মূলত এই সৃজনশীল কোশ্চেনে, যে তুমি এই বিষয়গুলো জানবে তাহলে একটা যে কোশ্চেন দেবে সেটা তুমি সেখান থেকে হচ্ছে অ্যান্সার করতে পারবে। পরস্পরের পরিপূরক এটা বলতে গিয়ে যেমন অধ্যাপক ম্যাকাইবার দেখা যায় তার ওয়েব অফ গভর্নমেন্ট গ্রন্থে, অধ্যাপক ম্যাকাইবার তার ওয়েব অফ গভর্নমেন্ট গ্রন্থে বলেছে যে সকল শাসন পদ্ধতি তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ পরিগ্রহ করে, একটির পরিবর্তন হলে তখন অন্যটিরও পরিবর্তন হয়। অর্থাৎ যদি অর্থনীতির পরিবর্তন হয় রাষ্ট্রনীতিরও পরিবর্তন হয়, আবার রাষ্ট্রনীতির যদি পরিবর্তন হয় তখন হচ্ছে অর্থনীতির পরিবর্তন হয়। আর পৌরনীতি ও সুশাসন যেহেতু নাগরিকের রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করে তাই দেখা যায় যে তারা একে অপরের পরিপূরক। এরপরে আমরা যদি দেখি যে এদের মধ্যে আসলে বৈসাদৃশ্য কি আছে।
বৈসাদৃশ্য বা পার্থক্য। বৈসাদৃশ্য বা পার্থক্য। এক্ষেত্রে আমরা দেখব যে বিষয়বস্তুগত পার্থক্য। বিষয়বস্তুগত পার্থক্য। তারপর হচ্ছে গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। এরপর আমরা বলতে পারি পদ্ধতিগত পার্থক্য এবং বস্তুনিষ্ঠতার দিক দিয়ে পার্থক্য। বস্তুনিষ্ঠতা দিক দিয়ে পার্থক্য। তাহলে আমরা পার্থক্য বা অমিলের মধ্যে যেটা দেখতে পারি সেটা হচ্ছে বিষয়বস্তুগত, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে কিন্তু পৌরনীতি এবং সুশাসনের আলোচ্য বিষয়। আর অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী। তাই পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির নিবিড় সম্পর্ক থাকলেও আলোচ্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে পার্থক্য থেকে যায়। অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে, আর অর্থনীতি শুধুমাত্র সেই অর্থনৈতিক দিকটা নিয়েই আলোচনা করে। গুরুত্বের ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা হচ্ছে অর্থনীতি সমগ্র অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে। এছাড়া অর্থনীতি কি করে? মানুষের আয় ব্যয়, চাহিদা, সম্পদ বাজারজাতকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। আর পৌরনীতি নাগরিকের অধিকার এবং কর্তব্যের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করে থাকে। সে হচ্ছে নাগরিকতা বিষয়ক, সে হচ্ছে আর পৌরনীতি ও সুশাসন হচ্ছে অধিকার কর্তব্য নাগরিকের বিষয় নিয়ে আলোচনা করে, আর অর্থনীতির বিষয়টা অর্থনৈতিক বিষয়। পৌরনীতি সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা, স্বচ্ছতা প্রভৃতি বিষয় নিয়ে পৌরনীতি সুশাসন মূল আলোচনার বিষয়, কিন্তু অর্থনীতির আলোচনার বিষয় কিন্তু এগুলো নয়। এরপর যদি বলি পদ্ধতিগত ক্ষেত্রে কি পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের অনুশীলন পদ্ধতি অনেকটা ঐতিহাসিক এবং তুলনামূলক। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের বিষয়টা ঐতিহাসিক দিক থেকে আলোচনা করা হয়, কিন্তু অর্থনীতির অনুশীলন পদ্ধতিটা অনেকটা গাণিতিক। একটা হচ্ছে ঐতিহাসিক বা তুলনামূলক, আর অর্থনীতি হচ্ছে এখানে গাণিতিক। এরপর আমরা দেখি যে বস্তুনিষ্ঠতার দিক দিয়ে পার্থক্য। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে বস্তুনিষ্ঠতার দিক থেকেও পার্থক্য রয়েছে। যেমন পৌরনীতি কিন্তু অনেকটাই নীতি হচ্ছে নিষ্ঠ বিজ্ঞান, আর অর্থনীতি হচ্ছে মূলত বস্তুনিষ্ঠ। একটা হচ্ছে নীতিনিষ্ঠ আর একটা হচ্ছে বস্তুনিষ্ঠ। মূলত এইরকম সূক্ষ্ম পার্থক্যই রয়েছে পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির মধ্যে। তাই আমরা বলবো যে এই পার্থক্যটা থাকলেও মূলত পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির মধ্যে বেশিরভাগই মিল বিদ্যমান, এবং উভয় শাস্ত্রের লক্ষ্য হচ্ছে উন্নত, সুখী এবং সমৃদ্ধশালী নাগরিক জীবন প্রতিষ্ঠা করা এবং জনগণের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা, কোনো ভেদাভেদ না করা। আমাদের সীমিত যে সম্পদ সেটা যাতে সুষম বন্টন হয়, সবার মধ্যে বন্টন হয়ে গিয়ে সকলের অধিকার রক্ষা পায়, সেটা কিন্তু পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি উভয়ের সেই লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ করা, সকল মানুষ যেন সমান সুযোগ পায়, সেটা তার অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সকল অধিকারী যাতে সমানভাবে পায়।
তাই আমরা বলবো যে উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং জনগণের সার্বিক মঙ্গল সাধন করাই জ্ঞানের উভয় শাখার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। মূলত এটুকুই হচ্ছে পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির সাথে সম্পর্ক। এই অধ্যায়ে তোমাদের এই যে পৌরনীতি এবং সুশাসন এবং জ্ঞানের অন্যান্য শাখার মধ্যে আরো অনেকগুলো আছে, যেমন নীতিশাস্ত্র আছে, তারপর হচ্ছে মনোবিজ্ঞান আছে, এরপরে সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান আছে। বিভিন্ন শাখার সাথে পৌরনীতি ও সুশাসনের কি সম্পর্ক? এখন যেহেতু এই সম্পর্কগুলো একটু লেন্দি এবং অনেক বিষয়, তাই একটার সাথে একটা বিষয় যাতে না মিশে যায়, সেই জন্য আমি প্রথমেই বলেছি যে আমি এর পরবর্তী ক্লাসটা নতুন একটা অধ্যায় দিয়ে শুরু করব। পরবর্তীতে যখন তোমাদের আবার দেখব যে পড়াশোনার সিলেবাসটা অনেকটা এগিয়ে গেছে, তখন আবার প্রথম অধ্যায়ের সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। আমি কিন্তু তোমাদের পৌরনীতি এবং সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু এই বিষয়টাও পড়িয়েছি। তাহলে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেইগুলো সামনে বই রেখে, খাতা কলম রেখে, সব কিন্তু যেভাবে এখানে পয়েন্টসগুলো লেখা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেইভাবে তোমরা যদি প্রস্তুতি নাও, বাসায় বসে চর্চা করো, তাহলে কিন্তু এই বিষয়টা সবার কাছেই সহজ হয়ে যাবে। এবং আমি মনে করি এভাবে যদি তোমরা চর্চা করো, তাহলে এই পেপারটা তোমাদের কাছে অতটা কঠিন মনে হবে না। তাহলে আজকের যে অনলাইন ভিত্তিক ক্লাস আমি পরিচালনা করলাম, এই যে ঢাকা কলেজে তোমরা যে ভর্তি হয়েছো, অন্যান্য অনেক কলেজেই কিন্তু এত সুন্দরভাবে প্রতিটা সপ্তাহে যে তোমাদের সুন্দর করে রুটিন দেওয়া হয়, কখন কোন ক্লাস, কোন টিচার নিবে, সব সুন্দর করে এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়, এরকম কিন্তু আর কোথাও হয়তো নেই। তাই এজন্য আমরা কিন্তু সবাই, আমরা শিক্ষকদের পক্ষ থেকে এবং তোমরা ছাত্ররা সব সময় কিন্তু আমাদের ঢাকা কলেজ কর্তৃপক্ষের কাছে অনেক বেশি নমনীয় এবং তাদের প্রতি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং এটা করা উচিত। কারণ এত সুন্দরভাবে এই ক্লাসগুলো পরিচালনা করা অন্য হয়তোবা কলেজে সম্ভব না। দুই এক জায়গা হয়তোবা সুন্দরভাবে হয়, কিন্তু আমি মনে করি এখানে এর সাথে আমাদের ঢাকা কলেজ কর্তৃপক্ষ যতটা ছাত্রবান্ধব, এটা হচ্ছে কিন্তু খুব বেশি হচ্ছে রেয়ার বলতে পারো। এবং যেহেতু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীও বলে যে বেশি বেশি অনলাইন ভিত্তিক ক্লাসে ছাত্রদের ইনভলভ করতে হবে, তাই তোমাদের উচিত এখন কিন্তু এই ক্লাসগুলো বেশি বেশি পড়া, এই বইয়ের পাঠ্যপুস্তকের বাইরেও অন্যান্য জ্ঞানের চর্চা করা, বাসায় বসে যাতে খুব বেশি একঘেয়েমি না লাগে, তাই মাঝে মাঝে তোমরা এক্সারসাইজ করতে পারো। আবার এই যে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বই পড়তে পারো, একটু হালকা খেলাধুলা করতে পারো বাসায় বসে, তাহলে কিন্তু এই যে বাসায় বসে যে একঘেয়েমি, এটা অনেকটা কেটে যাবে। আর যেহেতু এটা এখন মানব সভ্যতা বৈশ্বিক একটা বিপর্যয়, সারা পৃথিবীর মানুষ এই কোভিড-19-এর কারণে এখন অনেকটাই বলা যায় যে প্রকৃতির কাছে আমরা অসহায়, তাই এটা আমাদের মেনে নিয়ে, এর সাথে খাপ খাইয়ে নিয়ে সচেতন থেকে সব কিছু সুন্দরভাবে কিন্তু করতে হবে, কারণ জীবন কিন্তু থেমে থাকে না, তাই না? তাই আমাদের এই পরিস্থিতির সাথে এই মানিয়ে নিয়ে সব কাজে স্বাভাবিকভাবে করতে হবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। আগামী অনলাইন ভিত্তিক ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।